হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএনএম এডুকেশন। আজকের এই ভিডিওতে ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের চালতি নগেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো বইয়ের 254 এবং 255 নম্বর পেজে পেয়ে যাবে। এর আগে ভৌতবিজ্ঞানের সবকটি স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা ওই ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে বা আমার চ্যানেলের প্লেলিস্টে, যার নাম দেওয়া হয়েছে WBBAC টেস্ট পেপার 2022, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সেখানে ভিডিওগুলো পরপর করে সুন্দর করে সাজানো আছে, সেখান থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন 1.1 বলছে যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয় কোনটি? সঠিক উত্তর অপশান সি, নাইট্রোজেন। দেখো, বাকি যে অপশানগুলো আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড, প্রত্যেকেই বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, সালফার ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এর পরের প্রশ্ন 1.2 বলছে যে কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্রটি সরলরৈখিক হবে না? সঠিক উত্তর অপশান সি, ভি ভার্সাস পি। এক্ষেত্রে লেখচিত্রটি সমপরাবৃত্ত হবে। এর পরের প্রশ্ন 1.3 বলছে যে কোন হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব 8? সঠিক উত্তর অপশান এ, CH4 মিথেন। দেখো, এখানে যে অপশানগুলো দেওয়া আছে প্রত্যেকের আমরা আণবিক গুরুত্ব বের করব, তারপরে আণবিক গুরুত্বকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তবেই আমরা বাষ্প ঘনত্ব পেয়ে যাব। দেখো, প্রথম অপশানটার ক্ষেত্রে CH4 কার্বন ডাইঅক্সাইড মিথেনের আণবিক গুরুত্ব কত? দেখো, কার্বনের 12 আর 4টে হাইড্রোজেন পরমাণুর জন্য 4, তাহলে 12 + 4 করলে কত হয়ে যাচ্ছে? 16। তাহলে এর আণবিক গুরুত্ব বা মোলার ভর কত? যে 16। ঠিক আছে, এবার বাষ্প ঘনত্ব আমরা কি করে বের করব? আণবিক গুরুত্বকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে বাষ্প ঘনত্ব পেয়ে যাব, অর্থাৎ 16/2 = 8। ঠিক আছে, অর্থাৎ মিথেনের বাষ্প ঘনত্ব কত? 8। এর পরের প্রশ্ন 1.4 বলছে যে ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব। সঠিক উত্তর অপশান এ, সদ ও অবশীর্ষ। এর পরের প্রশ্ন 1.5 বলছে যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়। সঠিক উত্তর অপশান বি, উত্তল দর্পণ। পরের প্রশ্ন 1.6 বলছে যে নিচের বর্ণগুলির মধ্যে কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? দেখো, এই প্রশ্নটা হওয়া উচিত ছিল নিচের বর্ণগুলির মধ্যে কোন বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, এটা হলে সঠিক হতো। ঠিক আছে, যাই হোক, যেহেতু প্রশ্নটা বলছে তাহলে এর উত্তর হবে অপশান বি, যে বেগুনি। ঠিক আছে, বেগুনি বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এর পরের প্রশ্ন 1.7 বলছে যে নিম্নলিখিত ভৌত রাশির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? সঠিক উত্তর অপশান বি, ভোল্ট ওহম ইনভার্স। দেখো, আমরা ওহমের সূত্র থেকে কি বলতে পারবো? যে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান বৃহঃপ্রভেদ V / রোধ R। ঠিক আছে, এবার আমরা যদি প্রত্যেকের একক যদি আমরা দেখি তাহলে অ্যাম্পিয়ার সমান ভোল্ট / ওহম, অর্থাৎ ভোল্ট ওহম ইনভার্স। এর পরের প্রশ্ন 1.8 বলছে যে আর রোধের তারকে সমান 2 টুকরো করে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে। সঠিক উত্তর অপশান সি, R/4। দেখো কি করে হচ্ছে, দেখো এই হচ্ছে আর রোধ, একে যদি আমরা সমান 2 ভাগে ভাগ করি তাহলে প্রতিটি টুকরো রোধ কত হয়ে যাবে? যে R/2 হয়ে যাবে। কেন? আমরা কি জানি যে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধ দ্বিগুণ হবে, দৈর্ঘ্য যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে রোধ কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে যেহেতু তারটিকে দুটো টুকরো করে দেওয়া হয়েছে, সমান 2 টুকরো করে দেওয়া হয়েছে, তো তার জন্য প্রতিটি অংশে রোধ কি হয়ে যাবে? R/2 হয়ে যাবে। এবার দেখো, R/2 দুটো রোধকে আমরা যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে তুল্য রোধ কি হবে? দুটো রোধের গুণফল / দুটো রোধের যোগফল। ঠিক আছে, এবার যদি এটাকে যদি আমরা হিসেব করি তাহলে কি পেয়ে যাচ্ছি? যে R/4 এত। আচ্ছা, এর পরের প্রশ্ন 1.9 বলছে যে নাইক্রোম তারের উপাদান হলো নিকেল, লোহা ও সঠিক উত্তর অপশান সি, ক্রোমিয়াম। পরের প্রশ্ন 1.10 বলছে যে পর্যায় সারণীতে কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় 3 ধরনের মৌল দেখা যায়? সঠিক উত্তর অপশান বি, 17, অর্থাৎ হ্যালোজেন মৌলগুলোর মধ্যে। দেখো, হ্যালোজেন মৌলগুলোর মধ্যে ব্রোমিন হচ্ছে যে তরল, আর ফ্লোরিন আর ক্লোরিন হচ্ছে যে গ্যাসীয়, আর হচ্ছে আয়োডিন আর অ্যাস্টাটিন হচ্ছে যে কঠিন। এর পরের প্রশ্ন 1.11 বলছে যে কোনটির ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না? সঠিক উত্তর অপশান সি, লিথিয়াম হাইড্রাইড। এর পরের প্রশ্ন 1.13 বলছে যে উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষের তড়িৎ পরিবাহিতা। সঠিক উত্তর অপশান বি, বৃদ্ধি পায়। দেখো, আমরা কি জেনেছি যে উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষের রোধ হ্রাস পায়। ঠিক আছে, তাহলে রোধ যদি হ্রাস পায় তাহলে তড়িৎ পরিবাহিতা কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, রোধ দিয়ে আমরা জেনেছি
যে উষ্ণতা বৃদ্ধি করলে কোনো পরিবাহী রোধ কী হবে, বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধি করলে কোনো অর্ধপরিবাহী রোধ কী হবে, হ্রাস পাবে। একই রকমভাবে উষ্ণতা যদি বৃদ্ধি করি তড়িৎ বিশ্লেষের রোধ কী হবে, হ্রাস পাবে। তাহলে রোধ যদি হ্রাস পায় তাহলে তার তড়িৎ পরিবাহিতা কী হবে, যে বৃদ্ধি পাবে। আচ্ছা, এর পরের প্রশ্ন 1.14 বলছে যে দুটি দ্বিবন্ধনযুক্ত যৌগিক অণু। সঠিক উত্তর অপশান ডি, কার্বন ডাইঅক্সাইড। এর পরের প্রশ্ন 1.15 বলছে যে লোহার উপর টিনের প্রলেপ দেওয়ার সময় অ্যানোড হিসাবে নেওয়া হয়। সঠিক উত্তর অপশান ডি, টিন। দেখো, যে পদার্থের প্রলেপ দেওয়া হয় সেই পদার্থকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। আচ্ছা, এরপর তোমাদের গ্রুপ বি এর 2 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে যে সূর্যের অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয়। সঠিক উত্তর ওজোন স্তর। এর অথবার প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি। সঠিক উত্তর মেসোস্ফিয়ার। এর পরের প্রশ্ন 2.2 বলছে যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কী কী। সঠিক উত্তর গ্যাসের ভর আর উষ্ণতা। এর পরের প্রশ্ন 2.3 বলছে যে জৈব আবর্জনাকে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করা হয়। সঠিক উত্তর মেথানোজেনিক। এর পরের প্রশ্ন 2.4 বলছে যে কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সঠিক উত্তর নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা। এর পরের প্রশ্ন 2.5 বলছে যে এক ব্যক্তি একটি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে বড় দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পেল। দর্পণটির কি প্রকৃতির। সঠিক উত্তর অবতল দর্পণ। দেখো, সমতল দর্পণ বস্তুর হচ্ছে যে সমান আকারের প্রতিবিম্ব গঠন করে, আর উত্তল দর্পণ সর্বদা বস্তুর থেকে ছোট আকারের প্রতিবিম্ব গঠন করে। আর অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয় তবে অবতল দর্পণ তার থেকে বড় আকারের প্রতিবিম্ব গঠন করবে। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে দর্পণটা হবে অবতল দর্পণ। এর অথবার প্রশ্ন বলছে যে উত্তল লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সটির সাপেক্ষে কোথায় অবস্থিত। এর সঠিক উত্তর হবে ফোকাস বিন্দু। দেখো, এক্ষেত্রে বস্তু অর্থাৎ সূর্য হচ্ছে যে অসীম দূরে অবস্থিত। ঠিক আছে, আর সূর্য থেকে আলোকরশ্মি প্রায় সমান্তরাল হয়ে লেন্সে পড়ছে এবং লেন্স দ্বারা প্রতিসরণের পর কি হবে, কোথায় প্রতিবিম্ব গঠন করবে, ফোকাস বিন্দুতে প্রতিবিম্ব গঠন করবে। কারণ আমরা জানি যে সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর কোথায় মিলিত হয়, ফোকাস বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে সূর্যের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, যে ফোকাস বিন্দুতে গঠিত হবে। এর পরের প্রশ্ন 2.6 বলছে যে একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত। সঠিক উত্তর অসীম। এর পরের প্রশ্ন 2.7 বলছে যে দীর্ঘদৃষ্টি ত্রুটি প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। সঠিক উত্তর উত্তল লেন্স। এর পরের প্রশ্ন 2.8 বলছে যে জুলের সূত্র প্রযোজ্য হলে ওহমের সূত্রের শর্ত বিঘ্নিত হয়। এটা কিন্তু মিথ্যে। ঠিক আছে, দেখো, জুলের সূত্র প্রযোজ্য হলে সেক্ষেত্রে পরিবাহীতে তাপ উৎপন্ন হয়, এটা সঠিক। কিন্তু ওহমের সূত্র ততক্ষণই প্রযোজ্য হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ওই পরিবাহী রোধের কোনো পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে ভি সমানুপাতি আই। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে পরিবাহী রোধ হচ্ছে যে ধ্রুবক। তাহলে পরিবাহীতে তাপ উৎপন্ন হলেও যতক্ষণ না পর্যন্ত পরিবাহী রোধের কোনো পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমরা ওহমের সূত্র প্রয়োগ করতে পারবো। আচ্ছা, এর পরের প্রশ্ন 2.9 বলছে যে গৃহস্থালির তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎযন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে। সঠিক উত্তর সমান্তরাল সমবায়। এর পরের প্রশ্ন 2.10 বলছে যে বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়। সঠিক উত্তর তড়িৎ শক্তির যান্ত্রিক শক্তিতে। এর অথবার প্রশ্ন বলছে যে রোধাঙ্কের এসআই একক কি। সঠিক উত্তর ওহম মিটার। আচ্ছা, এরপর তোমাদের বলেছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে একটি সন্ধিগত মৌল, এটি তোমার ডান স্তম্ভের অপশান 4 এর সঙ্গে অর্থাৎ এভির সঙ্গে ম্যাচ করছে। আচ্ছা, এরপর তো বলছে যে একটি চ্যালকোজেন মৌল, এটি হচ্ছে যে ডান স্তম্ভ 3 দাগের অপশান ও অক্সিজেনের সঙ্গে ম্যাচ করছে। এরপর বলছে যে হাইড্রেট যোগে উপস্থিত বন্ধন এটি ডান স্তম্ভে 2 এর সঙ্গে অর্থাৎ তড়িৎযোজীর সঙ্গে ম্যাচ করবে। এরপর বলছে যে জল অণুতে উপস্থিত বন্ধন এটি ডান স্তম্ভের 1 এর সঙ্গে অর্থাৎ সমযোজী বন্ধনের সঙ্গে ম্যাচ করবে। পরের প্রশ্ন 2.12 বলছে যে 20 এবং 8 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট দুটি মৌলের মধ্যে কি প্রকার বন্ধন গঠিত হবে। সঠিক উত্তর আয়নীয় বন্ধন। দেখো, আয়নীয় বন্ধন কি করে হচ্ছে। আচ্ছা, 20 আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়ে যাচ্ছে 2 8 8 2। ঠিক আছে, অর্থাৎ বাইরের কক্ষে দুটো ইলেকট্রন, অর্থাৎ এটি দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত। অর্থাৎ যেহেতু দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত এটি হচ্ছে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা, এরপর 8 এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়ে যাচ্ছে 2 আর 6, অর্থাৎ এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন 6টি ইলেকট্রন,
অর্থাৎ এটি কত নম্বর শ্রেণীতে অবস্থিত? 10 + 6 = 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, তাহলে যেহেতু এই মৌলটা 16 নম্বর শ্রেণীতে অবস্থিত, এটি কিন্তু অধাতু। তাহলে একটা ধাতু আর একটা অধাতু, এদের মধ্যে কি প্রকার বন্ধন গঠিত হবে? আয়নীয় বন্ধন গঠিত হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন 2.13 বলছে যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস জমা হয়? সঠিক উত্তর হাইড্রোজেন। এর অথবার প্রশ্ন বলছে যে জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন অনুপাত কত? সঠিক উত্তর 1:8। দেখো এখানে ওজন অনুপাত বলেছে, আয়তনের অনুপাত বলেনি। যদি আয়তনের অনুপাত বলতো তাহলে হতো 2:1। ওজনের অনুপাত কি করে পাচ্ছি দেখো, অঙ্কটা আমি করে দেখিয়েছি দেখো। আচ্ছা, হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনের অনুপাত কত? 2:1। আমি ধরে নিচ্ছি যে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে আর 1 মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এবার 2 মোল হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের মোলার ভর কত? 2। তাহলে 2 মোল হাইড্রোজেনের ভর কত? 2 × 2 = কত? 4। আচ্ছা, 1 মোল অক্সিজেনের ভর কত? অক্সিজেনের মোলার ভর কত? আমরা জানি যে 32। ঠিক আছে, তাহলে 4:32 আমরা যদি করি তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা? 1:8। ঠিক আছে, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত? 1:8। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন 2.14 বলছে যে তড়িৎ লেপনের সময় কোন প্রকার তড়িৎ ব্যবহৃত হয়? সঠিক উত্তর সমপ্রবাহ অর্থাৎ ডিসি। এর পরের প্রশ্ন 2.15 বলছে যে তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম লেখো। সঠিক উত্তর কপার সালফেটের জলীয় দ্রবণ। এর পরের প্রশ্ন 2.16 বলছে যে কোন জাতীয় মৌল ইলেকট্রন গ্রহণ করে ও কোন জাতীয় মৌল ইলেকট্রন বর্জন করে? দেখো, ধাতব মৌল ইলেকট্রন বর্জন করে আর অধাতব মৌল ইলেকট্রন গ্রহণ করে। এর পরের প্রশ্ন 2.17 বলছে যে কপার বিশোধন পদ্ধতিতে ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত করা হয়? সঠিক উত্তর বিশুদ্ধ কপার। এর পরের প্রশ্ন 2.18 বলছে যে শ্রেণী বরাবর নিচের দিকে নামলে ধাতব ধর্ম ড্যাশ পায়? সঠিক উত্তর বৃদ্ধি পায়। এরপর তোমাদের গ্রুপ সি এর প্রশ্ন, প্রথম প্রশ্ন 3.2 বলছে যে কোন উষ্ণতায় গ্যাসের চাপ ও আয়তন 0°C উষ্ণতায় চাপ ও আয়তনের দ্বিগুণ হবে? দেখো, তাহলে যে যে ডেটা বলে দিয়েছে সেগুলো আমরা প্রথমে লিখে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে মনে করি প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন V1 আর প্রাথমিক উষ্ণতা আমি ধরে নিচ্ছি যে 0°C উষ্ণতা। তাহলে T1 সমান আমি ধরে নিচ্ছি যে 0°C। তাহলে একে যদি আমরা কেলভিনে প্রকাশ করি 273 দিয়ে যোগ করে আমরা কত পাচ্ছি? 273 কেলভিন। আচ্ছা, এবার অন্তিম চাপ P2 সমান কত? যে 2P1, যেহেতু বলে দিয়েছে যে 0°C উষ্ণতার চাপের দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে অন্তিম চাপ P2 সমান 2P1। একই রকমভাবে অন্তিম আয়তন V2 সমান 2V1। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে অন্তিম উষ্ণতা T2। ঠিক আছে, তাহলে আমি প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন, প্রাথমিক উষ্ণতা এবং অন্তিম চাপ, অন্তিম আয়তন, অন্তিম উষ্ণতা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কোন সূত্রে লাগাতে হবে? যে P1 V1 / T1 সমান P2 V2 / T2, এই সূত্রে লাগাতে হবে। এবার আমাদের বের করতে হবে যে অন্তিম উষ্ণতা, সেটা বের করতে হবে, অর্থাৎ T2 সমান P2 V2 T1 / P1 V1। এবার আমরা যদি প্রত্যেকের ভ্যালু যদি বসিয়ে দিই, আমরা যদি কাটাকাটি করি তাহলে কি পেয়ে যাচ্ছি? যে 4 × 273 কেলভিন, অর্থাৎ 1092 কেলভিন। এবার একে যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে প্রকাশ করি তাহলে কি করতে হবে? যে 273 দিয়ে বাদ দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি যে 819°C, অর্থাৎ এটাই হচ্ছে যে অন্তিম উষ্ণতা। আচ্ছা, এরপর তোমাদের 3.2 এর অথবা এখানেও একটা অঙ্ক বলছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0° থেকে 35°C হলে এর আয়তন 1:1.128 অনুপাতে বৃদ্ধি পায়। পরম শূন্যের মান নির্ণয় করো, অর্থাৎ পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করতে বলেছে। দেখো, আমি ধরে নিচ্ছি যে পরম শূন্য উষ্ণতা T°C। ঠিক আছে, এবার তাহলে প্রাথমিক উষ্ণতা 0°C, একে যদি আমরা কেলভিনে প্রকাশ করি তাহলে কত? 0 - T এত কেলভিন, অর্থাৎ -T কেলভিন। আচ্ছা, দেখো তোমাদের একটা কথা বলে রাখি, আমরা যখনই ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা যখন কেলভিনে প্রকাশ করতে গিয়েছিলাম তখন আমরা কি করেছিলাম? যে ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা প্লাস 273 যোগ করেছিলাম। দেখো, সেই 273টার যোগটা কি করে হচ্ছে? দেখো, আমরা যে পরম শূন্য উষ্ণতা পেয়েছিলাম সেটা কত? -273°C। ঠিক আছে, দেখো তাহলে কোনো ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা, সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতা -273 আমরা যদি করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? যে সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতা প্লাস 273। বোঝা গেল? তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডে থেকে আমরা যখন কেলভিনে গিয়েছিলাম তখন আমরা কি করেছিলাম? যে সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতা
-273 করে আমরা কি পেয়েছিলাম, সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতা প্লাস 273, দুটো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য প্লাস হয়ে গিয়েছিল। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, ঠিক আছে, প্লাস মাইনাস ধরে নিই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে আমরা যদি কেলভিনে প্রকাশ করতে চাই, তাহলে কি করতে হবে, 0 - T এত কেলভিন। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমরা কি পেয়ে যাচ্ছি, -T কেলভিন। এবার দেখো অন্তিম উষ্ণতা কত বলে দিচ্ছে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 35কে আমরা যদি কেলভিনে প্রকাশ করি, 35 - T এত কেলভিন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে প্রাথমিক আয়তন V1 এবং অন্তিম আয়তন V2। এবার তাহলে আমরা কার সূত্র লাগাবো, চার্লসের সূত্র লাগাবো, কারণ এখানে বলে দিয়েছে যে চাপ যেহেতু স্থির বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 = V2/T2, বা V1/V2 = T1/T2। এবার দেখো প্রশ্নে বলে দিয়েছে যে V1:V2 অর্থাৎ প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:1.128। ঠিক আছে, বা V1/V2 = 1/1.128 এত সমান -T / 35 - T। দেখো এটা যদি আমরা হিসেব করি, দেখো সুন্দর করে তোমরা হিসেব করবে, আমি পরপর করে একটা স্টেপ জাম্প করে নিই, পরপর করে সুন্দর করে হিসেব করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা যদি হিসেব করো তাহলে টি এর মান কত পাবে, যে -273.437 এত ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে সুতরাং যে পরম শূন্য উষ্ণতার মান কত, -273.437 এত ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এত ডিগ্রি সেন্টিগ্রেড হবে, কারণ আমি ধরেছি যে সেন্টিগ্রেড স্কেলেই ধরেছি। ঠিক আছে, এটাই কি হবে, যে পরম শূন্য উষ্ণতার মান। আচ্ছা, এর পরের প্রশ্ন তোমাদের একটা অঙ্ক বলেছে, দেখো 3.3 এর, আমি এখানেই বইয়ে করে দিয়েছি, যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত। দেখো তাহলে কাঁচ মাধ্যমে আলোর বেগ হবে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই কাঁচের প্রতিসরাঙ্ক। কেন, আমরা কি জানি, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ কোনো মাধ্যমে আলোর বেগ সমান শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এবার দেখো আমাদের মনে রাখতে হবে যে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর বেগ কত, সেটা মনে রাখতে হবে, সেটা কত, 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার একে যদি আমরা 1.5 দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছি কত, 2 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। সুতরাং কাঁচ মাধ্যমে আলোর বেগ কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর তোমরা 3.6 এর অঙ্ক প্রশ্নটা দেখো, যে এ ও বি দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 20 এবং 1। ঠিক আছে, এ বি যৌগটি কি হবে, এর সাথে প্রশ্ন বলেছে যে উৎপন্ন যৌগের সংকেত লেখো। দেখো এ বি যৌগটি আয়নীয় যৌগ হবে। ঠিক আছে, দেখো কি করে আয়নীয় যৌগ হচ্ছে, এর হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা 20, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2 8 8 2, তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে। ঠিক আছে, দেখো আমি ইলেকট্রন ডটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, দেখো এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে। বি এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে এ কি করবে, ওই দুটো ইলেকট্রনের একটা একটা করে দুটো বিকে সে ডোনেট করে দিবে। ঠিক আছে, তাহলে এ একটা বিকে একটা দিল, আরেকটা বিকে আরেকটা দিল। ঠিক আছে, তাহলে এই দিয়ে কি হয়ে যাচ্ছে, A2+ আয়নে পরিণত হয়ে যাচ্ছে, A2+ ক্যাটায়নে পরিণত হয়ে যাচ্ছে। আর দুটো বি একটা করে ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাচ্ছে, 2B- অ্যানায়নে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে A2+ + 2B- এরা পরস্পরের সঙ্গে আয়নীয় বন্ধন গঠন করবে এবং পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি যৌগ গঠন করবে, আয়নীয় যৌগ গঠন করবে, এবং তার সংকেত হবে AB2। বোঝা গেল? আচ্ছা, এরপর তোমাদের 3.8 এর প্রশ্ন বলছে যে পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো। অ্যান্সারটা দেখো, কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে পরমাণু ক্রমাঙ্ক বাড়লেও ইলেকট্রন কক্ষের সংখ্যা একই থাকে, ফলে পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বাড়ে ও পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমে। অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে। এবার শ্রেণী বরাবর উপর থেকে নিচে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধিতে ইলেকট্রন কক্ষের সংখ্যা বৃদ্ধি পায়, তাই নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষের দূরত্ব তথা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এরপরের প্রশ্ন 3.8 এর অথবা বলছে যে Na+ ও নিয়নের মধ্যে কোনটির আয়নীভবন শক্তি বেশি ও কেন। অ্যান্সারটা দেখো, Na+ অর্থাৎ সোডিয়াম প্লাসের আয়নীভবন শক্তি বেশি। কারণটা দেখো, সোডিয়াম প্লাস ও নিয়ন উভয়েরই মোট ইলেকট্রন সংখ্যা 10টি এবং বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টি। Na+ এর নিউক্লিয়াসে মোট ধনাত্মক আধানের সংখ্যা 11টি এবং নিয়নের নিউক্লিয়াসে মোট ধনাত্মক আধানের সংখ্যা 10টি। দেখুন ধনাত্মক আধান অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা। সুতরাং সোডিয়াম প্লাসের ক্ষেত্রে নিউক্লিয়াস ও সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল বেশি।
ফলে সোডিয়াম প্লাসের সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে অপসারিত করতে নিয়নের তুলনায় বেশি শক্তি প্রয়োজন হয়, তাই সোডিয়াম প্লাসের আয়নীভবন শক্তি বেশি। বোঝা গেল নিশ্চয়ই? দেখো আমি একটু বলে নিচ্ছি, আয়নীভবন শক্তিটা কি, যে সর্ববহিস্থ কক্ষের একটা ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ শক্তি লাগে, ঠিক আছে, সেটাই হচ্ছে যে আয়নীভবন শক্তি। এবার দেখো উভয়ের ক্ষেত্রে যে মোট ইলেকট্রন সংখ্যা 10টি এবং বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টি, কিন্তু সোডিয়াম প্লাসের মোট ধনাত্মক আধানের সংখ্যা অর্থাৎ প্রোটনের সংখ্যা 11টি আর নিয়নের 10টি। সুতরাং সোডিয়ামের ক্ষেত্রে 11টি প্রোটন 8টি ইলেকট্রনকে আকর্ষণ করছে, কিন্তু নিয়নের ক্ষেত্রে কি হচ্ছে, যে 10টি প্রোটন ওই বাইরের কক্ষের 8টি ইলেকট্রনকে আকর্ষণ করছে, ঠিক আছে। সুতরাং Na প্লাসের ক্ষেত্রে বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ বল নিউক্লিয়াসের, সেটা নিয়নের তুলনায় বেশি। তো বেশি হওয়ার জন্য Na প্লাসের ক্ষেত্রে ওই বাইরের কক্ষের একটা ইলেকট্রনকে আমরা যদি বের করতে চাই, তাহলে Na প্লাসের ক্ষেত্রে বেশি পরিমাণ শক্তি দিতে হবে, ঠিক আছে। তো তার জন্য সোডিয়াম প্লাসের আয়নীভবন শক্তি বেশি। আচ্ছা, এরপরের প্রশ্ন 3.9 বলছে যে গ্যালভানাইজেশন কিভাবে করা হয়। অ্যান্সারটা দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার তৈরি জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলা হয়। দেখো এক্ষেত্রে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় লোহার জিনিস, অর্থাৎ যার উপর আমরা প্রলেপ দেবো, লোহার তৈরি যে জিনিস যার উপর প্রলেপ দেবো। অ্যানোড হিসেবে ব্যবহার করবো বিশুদ্ধ জিঙ্কের পাত, আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করবো জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ। এই হচ্ছে তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এর প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ধন্যবাদ।